এই রূপা, আসসালামু আলাইকুম। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ টিউব বিডি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডাক্তার পাশে আছেন, স্পন্সর্ড বাই স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্ড পাওয়ার্ড বাই এভারস্প্রে অ্যাডভান্সমেন্ট ইন অ্যালার্জিক রাইনাইটিস ম্যানেজমেন্ট। আমি ডাক্তার নাইমা আছি আপনাদের সাথে সব সময়কার মতো পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায়। দর্শক, আজকে কিন্তু আমরা খুবই চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলবো এবং আমাদের মাঝে যিনি অতিথি আছেন তাকেও আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এবং আপনারা অধীর আগ্রহে বসে আছেন স্যারের কিছু কথা শুনবার জন্য। তো প্রথমে একটু বলে নিতে চাই যে আমাদের আজকের আলোচনার বিষয়টা কি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নাকের সাধারণ সমস্যা ও চিকিৎসা। আর এই বিষয়ে কথা বলবার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের একজন স্বনামধন্য চিকিৎসক। আর তিনি হচ্ছেন স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত স্যার। তিনি সাবেক উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অসংখ্য স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আপনাকে সহ যারা দর্শক শ্রোতা আছেন তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। চলুন আমরা দেখি কি সমস্যা, কি সমাধান আমাদের কাছে আছে। জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে যে আপনি আসলে আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। তো স্যার, আমাদের আজকের আলোচনাটা যদি শুরু করি, স্যার প্রথমে আপনার কাছে একটু জানতে চাই যে আসলে নাকের সাধারণ সমস্যাগুলো কি কি আছে। অ্যাকচুয়ালি এটাকে যদি আমি বলতে চাই, কিভাবে বলবো, সেটা কি নাকের সমস্যা দিয়ে বলবো না নাকের অসুখগুলা দিয়ে বলবো? সাধারণত একজন রোগী আমাদের কাছে যখন আসেন, তার নাকের কিছু কমপ্লেন নিয়ে আসে, মানে তার কষ্টগুলা কি সেগুলি নিয়ে আসে। সেই কষ্টগুলোর মধ্যে আমরা সাধারণত দেখি যে রোগীরা এসে বলে আমার নাক থেকে পানি ঝরে, অথবা আমার হাঁচি হয় এবং একসাথে অনেকগুলা হাঁচি হয়। আবার অনেকে এসে বলেন যে আমার নাকের পেছন দিক দিয়ে মনে হয় যেন কিছু একটা মুখের ভিতরে পড়ে, যেটাকে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় বলি পোস্ট নেজাল ড্রিপ। তারপর কেউ কেউ এসে বলেন যে আমার নাকের যে পানিটা পড়ে সেটা একদম পরিষ্কার পানির মতো। কেউ কেউ বলেন যে সেটা আবার একটু ইউলিশ হয়, কেউ কেউ বলেন যে সেটা আবার দুর্গন্ধযুক্ত। এই প্রত্যেকটা কথার কিন্তু একটা তাৎপর্য আছে। যেমন একদম পরিষ্কার পানি পড়ে, সেটা হতে পারে অ্যালার্জিক রাইনাইটিস জাতীয় একটা অসুখ আছে। সাথে যদি আমরা দেখি বাউটস অফ স্নিজিং, মানে অসংখ্য হাঁচি হচ্ছে, হাঁচি শুরু হলো 10, 20, 25টা হাঁচি দেওয়ার পরে নাক থেকে পানি ঝরা শুরু হলো। তারপরে আপনার যেটা হয়, যাইসা বলে আমার নাকের গোড়াতে বা নাকের পাশে আমি প্রচন্ড ব্যথা অনুভব করি, অথবা আমার আইব্রোর মাঝে আমি প্রচন্ড ব্যথা অনুভব করি। সেটা কিন্তু আর তখন নাকের রাইনাইটিস থাকে না। আমরা জানি নাকের দুপাশে আমাদের 4 জোড়া সাইনাসিস আছে, এবং এর মধ্যে সবচেয়ে বড় যে দুটা সাইনাস, সে দুটা সাইনাস হলো ম্যাক্সিলারি সাইনাস, এবং ওদের ক্যাপাসিটি হলো, পানি ধারণ ক্ষমতা হলো 15 to 30 ml ইচ। তারপরে ফ্রন্টাল সাইনাস আছে যেখানে 7 to 12 ml এর মতো পানি ধরে এক একটাতে। তারপরে ইথময়েডাল সাইনাসিস আছে, স্ফেনোয়েডাল সাইনাস আছে। স্ফেনোয়েডাল সাইনাসটা একদম ব্রেইনের নিচে থাকে, কিন্তু প্রত্যেকটাতেই কিন্তু প্রদাহ হতে পারে। তারপরে যেটা হয়, অনেক সময় অনেক রোগীরা কিন্তু দাঁতের ডাক্তারকে দেখায়, দাঁতের ডাক্তারের কাছে গেলে পরে দাঁতের চিকিৎসা হয়তো কিছু হয়, তারপরে আবার ফিরে আমাদের কাছে আসে। সেখানে আসার পরে আমরা দেখি যে দাঁতে ব্যথা, কিন্তু দাঁত দেখতে আমরা নাক কান গলার ডাক্তাররা কিন্তু সব সময় হা করে মুখ, দাঁত, মুখের কেভিটি পুরাটা কিন্তু আমরা দেখি। বেসিক পার্ট অফ আওয়ার ইএনটি এক্সামিনেশন। আমরাও যখন দেখলাম দাঁতে কিছু নেই, দাঁতের ডাক্তারও দেখে কিছু পেলেন না, তখন আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি দাঁতের গোড়ায় ব্যথা মানে হলো দাঁতের গোড়াটা থাকে কিন্তু সাইনাসে, ফ্লোর অফ দ্য ম্যাক্সিলারি সাইনাসের কাছে।
তো জি সেখান স্যার। থেকে কোনো ব্যথাটা হচ্ছে কিনা, কারণ এটা ট্রাইজেমিনাল নার্ভ ইজ ওয়ান অফ দ্য মোস্ট পেইন সেন্সিটিভ নার্ভ অর সেন্সরি নার্ভ, যেটার ব্যথাটা আমাদের এই মুখমণ্ডল সহ এই এরিয়াটাতে থাকে। তারপরে অনেকে আবার শুধু কাশি বলে, রাত্রে শুইতে গেলে আমার ছেলেটা বা আমার বাচ্চাটা বা আমার কাশি উঠে, ওইটা হলো ওই পোস্ট নেজাল ড্রিফের সাথে সম্পর্কিত। নাকের পেছন থেকে পুঁজ পড়ে, সেই পুঁজটা আবার রাত্রে ঘুমের মধ্যে আমরা অনেক সময় দেখা যায় গভীর ঘুমে যখন শ্বাস নেই সেটা শ্বাসনালীতে চলে যায়, সেটা তখন আমাদের সোয়ালোইং এর সাথে আমরা কিন্তু ঘুমও কিন্তু আমরা ঢুক গিলি, সেই ঢুক গিলার না গিয়ে সেটা শ্বাসনালীতে চলে গিয়ে সেখানে কাশির উদ্রেক করতে পারে। তারপরে অনেকে শুধু জ্বর নিয়ে আসে এবং একটু মাথাটা ভার থাকে, তো সেই জায়গাতে এটা কিন্তু মোস্টলি রিলেটেড উইথ সাইনোসাইটিস। তারপরে হতে পারে এই সাইনোসাইটিস বা অ্যালার্জিক রাইনাইটিসে একটা ফেটিগনেস থাকে, আমার শরীরে কোনো শক্তি নেই, আমার কোনো কাজ করতে ভালো লাগে না, এই কষ্টগুলা থাকে। তারপরে ধরেন কোনো কোনো রোগী আবার আইসা বলে আমার নাক থেকে দুর্গন্ধ আসে, এটা আবার অনেক রকমের ভেরিয়েশন আছে। ছোট বাচ্চাদের যদি নাক থেকে দুর্গন্ধ আসে তাহলে কিন্তু আমাদেরকে জানতে হবে যে প্রথমেই আমরা যেটা চিন্তা করব সে দুই নাক দিয়ে আসে নাক নাক দিয়ে আসে। যে দুই নাক দিয়ে যদি দুর্গন্ধ আসে তাহলে আমাদের একটা অসুখ আছে যেটার নাম হলো অ্যাট্রোফিক রাইনাইটিস, যেখানে আস্তে আস্তে মিউকোজাগুলি আভাস্কুলার হয়ে মরে যায়, সেখান থেকে যখন ক্রাস্ট হয় সে ক্রাশ থেকে দুর্গন্ধ আসে। এমনকি অনেক সময় মা পর্যন্ত বলে যে আমি বাচ্চাটার কাছে ঘুমাতে পারি না, নাক থেকে এত দুর্গন্ধ আসে। স্বামী বলে আমি স্ত্রীর সাথে ঘুমাতে পারি না, স্ত্রী বলে আমার স্বামীর নাক থেকে দুর্গন্ধ আসে। সেটা অ্যাট্রোফিক রাইনাইটিস জাতীয় একটা অসুখ। আর যদি বাচ্চাদের এক নাক থেকে দুর্গন্ধযুক্ত পানি আসে বা রক্ত মিশ্রিত পানি আসে এবং দুর্গন্ধ থাকে, তাহলে আমরা ধরে নেই যে আনটিল এন্ড আনলেস আদারওয়াইজ প্রুভড যে সে হয়তো নাকে কারো অগোচরে একটা কিছু ফরেন বডি ঢুকিয়ে দিয়েছিল এবং ভয়ে কাউকে বলেনি, সেটাই ওখানে রিয়াকশন করে ইনফেকশন করে এই পরিস্থিতির সৃষ্টি করেছে। আরো কমন কতগুলি কষ্ট হয়, যে অনেকেরই এই কষ্টটা হয় যে নাকটা বন্ধ থাকে, আমি নাক দিয়ে শ্বাস নিতে পারি না, নেজাল স্টাফিনেস অথবা নেজাল অবস্ট্রাকশন। তারপরে অনেকে আবার এসে বলেন আমার নাকের ভিতরে নাকের উপরে চামড়াতে মুখের সব জায়গাতে চুলকায়। দিস গোজ মোর ইন ফেভার অফ অ্যালার্জিক রাইনাইটিস। তারপরে স্নিজিং এর কথা আমি বলেছি, রানিং নোজ বলেছি। মাথা ব্যথা, মাথা ব্যথা একটা ইম্পর্টেন্ট কারণ যে নাকের এবং গলার অসুখের জন্য, নাক এবং ন্যাজোফেরিংসের ইনফেকশনের জন্য মাথা ব্যথা একটা কমন কারণ। যেমন রাইনাইটিস বা রাইনোসাইনোসাইটিস এবং স্প্যানোয়েডাল সাইনোসাইটিস হইলে মানে রেট্রো অরবিটাল পেইন, চোখের পিছনে একটা ব্যথা সব সময় লেগে আছে, মাথা ব্যথা হচ্ছে। এই জিনিসগুলা কিন্তু একটা সাংঘাতিক জিনিস। অনেক সময় আমাদের কোনো কোনো রোগী এসে বলে যে আমি চোখে একটার জায়গায় দুটো দেখি, ডিপ্লোপিয়া যেটা বলে, সেটাতেও কিন্তু সাইনোসাইটিসের জন্য একটা কমপ্লিকেশন হিসাবে এটা হতে পারে। তারপরে কমন আরেকটা কমপ্লেন হলো নাক থেকে রক্ত ঝরে, ব্লিডিং ফ্রম দ্য নোজ। এটা কিন্তু বয়স ভেদে বিভিন্ন রকমের কারণ হয়, এবং বয়স ভেদে যে বিভিন্ন রকমের কারণ হয় সেগুলোর মধ্যে ধরে নেন যে ছোট বাচ্চাদের আমরা জানি যে তাদের ঘন ঘন সর্দি হয়, বাচ্চাদের নাক খুঁটানোর একটা বদভ্যাস আছে, আইদার ট্রমাটিক হয়ে অথবা নাক ঝাড়ার জন্য বিভিন্ন কারণে নাকের সামনের ভাগে আমাদের একটা জায়গা আছে যেখানে দ্যার ইজ এ কমপ্লেক্স ভাস্কুলার অ্যানাস্টোমোসিস, মানে রক্তের শিরার একটা সংযোগস্থল আছে, সেটাকে আমরা লিটলস এরিয়া বলি, লিটলস এরিয়াতে সে থাকে। তো সেই জায়গাতে ভেসেলগুলা ডাইলেট হয়ে হয়তো রাপচার হয়ে গিয়ে ব্লিডিং হতে পারে। তাছাড়া একটু বড় হলে যেমন টিন এজ অর্থাৎ 13 to 19, ওইসব বয়সে যদি নাক থেকে মেসিভ রক্ত যায় তাহলে ধরে নিতে হবে যে নাকের পেছনে একটা কমন টিউমার থাকে যেটা ন্যাজোফেরিঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমা, অর্থাৎ ওইটা রক্তের শিরা এবং ফাইব্রাস টিস্যুর কম্বিনেশনে ওই টিউমারটা হয়, অ্যান্ড দিস ইজ হাইলি ভাস্কুলার, সেটার জন্য এটা হতে পারে।
আবার আরো একটু বয়স হয়ে যদি হয় তাহলে আমরা প্রথমেই চিন্তা করি যে এটা কোনো ব্লাড প্রেশার জনিত কারণে কিনা। বাট রোগীদেরকে যখন আমরা জিজ্ঞাসা করি আপনার কি ব্লাড প্রেশার আছে, বললো যে না, ব্লাড প্রেশার নেই, কিন্তু এইটা হয়েছে ব্লাড প্রেশারের জন্য, এইটাই দিয়েই কিন্তু আমরা রোগী যে ব্লাড প্রেশারে ভুগছিল সেটা ডায়াগনোসিস করি। অনেক ক্ষেত্রে আমাদের বইতে একটা কথা বলা আছে যে একজন বয়স্ক লোকের নাক থেকে যদি রক্ত পড়ে হঠাৎ করে এবং সেটা যদি প্রফিউজ হয় তাহলে ধরে নিতে হবে যে ওনার মানে রক্তচাপজনিত কোনো কারণে এটা হচ্ছে, অথবা এইটাই একটা সিগন্যাল যে এটা দিয়ে আমি ডায়াগনোসিস করব রোগী ব্লাড প্রেশারে ভুগছে। এবং আমাদের বইতে একটা প্রবাদ আছে যে ইফ ইউ নোজ উড নট ব্লিড ফর দ্যাট হাইপারটেনশন দেন ইউর ব্রেইন উড। অর্থাৎ হাইপারটেনশনের জন্য নাক দিয়ে রক্ত পড়ে যাওয়াটাকে একটা আশীর্বাদ মনে করা হয়, কারণ এইদিকে না ছিঁড়ে, রক্তের শিরা না ছিঁড়ে যদি ব্রেইনের ভিতরে ছিঁড়তো তাহলে কিন্তু স্ট্রোক হতো। সো দ্যাট ইজ আপনার ইপিস্ট্যাক্সিস নিয়ে যদি আমরা বলি। আর অনেক সময় কেউ কেউ এসে বলে যে আমার নাকে কোনো গন্ধ নেই, লস অফ স্মেল। এখন লস অফ স্মেল এটা ইদানিং তো আপনারা জানেন সাধারণত আমাদের ভাইরাল ডিজিজগুলোতে লস অফ স্মেল হয়, অথবা নাকের ভিতরে পলিপ হয়ে মানে ইথময়েডাল পলিপ হয়ে যদি নাকের যেই জায়গা থেকে গন্ধটা কালেক্ট হয়, যেখানে অলফ্যাক্টরি ইপিথেলিয়াম আছে ইন দ্য সুপিরিয়র পার্ট অফ দি নোজ, সেই জায়গাতে যদি অবস্ট্রাকশন করে রাখে পলিপয়েডাল মাস বা কোনো টিউমার দিয়ে, তাহলে বাতাস যেটা আমি নিচ্ছি নাকের সাথে, নাক দিয়ে শ্বাস নেওয়ার সময়, সেটা ওই জায়গাটাকে টাচ করে না বলে আমরা গন্ধ পাই না। আবার কখনো কখনো ভাইরাস জ্বর হয়ে নাকের গন্ধ চলে যায় এবং সেটা ভাইরাল নিউরাইটিস আমরা বলি। এবং এখন তো অনেক ক্ষেত্রে আমরা কোভিডও ডায়াগনোসিস করছি, যে হঠাৎ করে বলা হলো যে আমি জিহ্বার স্বাদ পাচ্ছি না, নাকে গন্ধ পাচ্ছি না, এবং পরীক্ষা করে কোভিড পজিটিভ। সো কোভিড ইজ অলসো এ ভাইরাস। সো এই ভাইরাল ডিজিজের একটা কমপ্লিকেশন আছে ভাইরাল নিউরাইটিস। যে ভাইরাল নিউরাইটিসের সাধারণত olfactory nerve, that is the nerve for the smell and the nerve for the taste, এই দুইটা কডা টিম্পানি নার্ভ, এই নার্ভ দুইটাকে অনেক সময় বেশি এফেক্ট করে। এখন কিন্তু আবার অনেক সময় এই ভাইরাসের জন্য, ভাইরাল অ্যালার্জিক রাইনাইটিসের জন্য বা ভাইরাল ইনফেকশনের রাইনাইটিস হওয়ার জন্য কেউ কেউ কিন্তু ইমব্যালেন্স বলে, হঠাৎ করে আমার ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। তো এই প্রত্যেকটা জিনিসে কিন্তু নাকের সাথে সম্পৃক্ত। তারপরে যেটা বলতে পারি আরেকটা হলো নেজাল ভয়েস। অনেকে এসে বলে আমার বন্ধুরা আমার নাকের আমার মানে গলার স্বরটা শুনে আমাকে কেন বলে যে আমি নাকে নাকে কথা বলি। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক কারণ থাকতে পারে, সেটা জন্মগত ত্রুটি থেকে শুরু করে যে একেবারে যে ক্ল্যাপ্ট প্যালেট থাকবে তা না, সাবমিউকুজাল ক্ল্যাপ্ট প্যালেটও থাকে, অর্থাৎ মাসেলটা, প্যালেটের মাসেলটা ডেভেলপ করেনি, এটার যে মুভমেন্ট বা রেজিস্ট্যান্স দেওয়ার কথা ছিল এয়ারের সাথে সেটা দিতে পারে না, কোনো সময় নাকের অবস্ট্রাকশনের জন্য হয়। তো এই যে নেজাল ভয়েস, সেটাও একটা কমপ্লেইন। সাধারণত এগুলাই হলো আমাদের কমপ্লেইন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর করে বিস্তারিত বলবার জন্য। আমার কাছে মনে হয় দর্শকরা আমাদেরকে, যারা এতক্ষণে অলরেডি অনেক প্রশ্ন করে ফেলেছেন, তো দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন, একটু ধৈর্য ধরে আমরা কিন্তু প্রত্যেকটা সমস্যা নিয়ে আলোচনা করব এবং আপনাদের প্রশ্নের সমাধানগুলো আমরা করে দেবার চেষ্টা করব। তো স্যার আমি প্রথমে একটু আপনার কাছে এখন জানতে চাই, যেহেতু আমরা সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করব, যে স্যার অ্যালার্জিক রাইনাইটিস বা আপনি যেটা শুরুতেই বলছিলেন, এই অসুখটা যখন হয় কারো, সেই ক্ষেত্রে স্যার লক্ষণ বা উপসর্গগুলো কি থাকতে পারে, আসলে এর চিকিৎসা ব্যবস্থাটা কি আছে? অ্যাকচুয়ালি এই অ্যালার্জিক রাইনাইটিস নিয়ে কিন্তু রোগীরা যদি তাদেরকে ডাক্তার ভালো করে বুঝিয়ে না দেয়, তারা কিন্তু একজনের কাছ থেকে একজনের কাছে এরকম ঘুরতে থাকে। অ্যাকচুয়ালি আমি বলেছি অ্যালার্জিক রাইনাইটিস, উই অল নো যে অ্যালার্জিক ফ্যাক্টরটা যদি আইডেন্টিফাই করা যায় আর সেই ফ্যাক্টরটাকে যদি আমরা দূরীভূত করে দিতে পারি, সরিয়ে দিতে পারি, তাহলে কিন্তু এটা ওষুধ ছাড়াই ভালো হওয়ার কথা।
কিন্তু মজার ব্যাপার হলো এই অ্যালার্জিক ফ্যাক্টরটা আইডেন্টিফাই করতে খুব কষ্ট হয়। আর আজকে এই এনভায়রনমেন্টে যে অ্যালার্জেন আছে, কালকে কিন্তু নতুন করে আরেকটা সেখানে যোগ হতে পারে। সুতরাং আমি আপনাকে যদি ওই অনেক সময় অ্যালার্জিক টেস্টগুলা করে তাতে ইমিউনাইজেশন করা হয় বা ভ্যাকসিনেশন করা হয়, আসলে সেগুলা তো যে খুব একটা লাভবান কেউ হয় আমার কাছে মনে হচ্ছে না। কারণ আমাদের অনেক রোগী দেখা যাচ্ছে যে বিদেশে যে সিঙ্গাপুর, ব্যাংকক, ভারতে যে এরকম অ্যালার্জিক টেস্ট করে আয়সা খুব গর্ব করে বলে আমি ভ্যাকসিন দিয়েছি ৭২টা অ্যালার্জেনের এগেইনস্টে, কিন্তু ৭৩ নম্বর অ্যালার্জেন কি সেটা তো উনি জানেন না। তো এটা থেকে যায়। তো এটার থেকে বাঁচার জন্য একটা পথ হলো সাধারণত আমরা খুব কম দামি একটু ওষুধ দিই। যেমন এটা কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস ছোট বাচ্চাদের যেরকম হয় একদম বয়স্কদেরও হয়। বয়স্কদের আবার অ্যালার্জিক রাইনাইটিসের পাশাপাশি আরেকটা অসুখ হয়, সেটাকে বলা হয় ভ্যাসোমোটর রাইনাইটিস, ভিএমআর। ভ্যাসোমোটর রাইনাইটিসটা আরো একটু বিরক্তিদায়ক, কারণ ওই বয়স্ক লোকরা এসে বলে ডাক্তার সাহেব আমি আমার নাতি নাতনির সাথে খাওয়ার টেবিলে বসে খেতে পারি না, খাওয়ার টেবিলে বসলে আমার নাক দিয়ে পানি ঝরে। তো দি চিলড্রেন ডু নট লাইক ইট। তো সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে কিছু ওষুধ দিতে পারি। আমরা সাধারণত একটু স্প্রে, নেজাল স্প্রে, যেমন ফ্লুটিকাসন স্প্রে গুলা, যেমন অ্যাভা স্প্রে আছে, তারপরে ফ্লিক্সোনেস আছে, ফ্লুটিকাসন স্প্রে আছে। ওই স্প্রে গুলা 2 স্প্রে 2 নাকে দিনে 3 বার করে দিতে বলি, আর সাথে একটু অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট দিই, এবং ওই দুইটা মিলিয়ে কিন্তু পেশেন্ট ইজ কমফোর্টেবল। কিন্তু প্রশ্ন হলো দেখা গেল ওষুধটা বন্ধ করে দিলে 15-20 দিন ভালো ছিল, তারপরে আবার হচ্ছে। তো সেই ক্ষেত্রে রোগীকে একটু বুঝিয়ে দিতে হবে যে অ্যালার্জিক রাইনাইটিস এটা 100% ভালো হয় না, ইভেন অপারেশন করেও 100% ভালো করা যায় না। কতগুলি নিয়ম মেনে চলতে হবে। যেমন স্কুল গোয়িং বা কলেজ গোয়িং যে বাচ্চাগুলো আমাদের কাছে আসে, তাদেরকে আমরা একটা কথা বলি যে ঘরে যখন তুমি থাকবে খালি পায়ে হাঁটবে না, গোসল করে চুলটা ভিজা রেখে ঘর থেকে বেরিয়ে কলেজের উদ্দেশ্যে দৌড় দেবে না, চুলটাকে শুকিয়ে ফেলতে হবে। তারপরে খুব কোল্ড কোনো জিনিস না খাওয়াই ভালো। এই কতগুলো, আর একটু গরম পানি খাবে, একটু গরম পানির ভাপ নেবে। গরম যদি গরমে আবার অ্যালার্জি হয় তাহলে তাকে ওইরকম করতে হবে যে একটা এসি যদি ছাড়াও হয় তার সাথে আবার হিউমিডিফায়ার রাখতে হবে। এসি ছেড়ে দিলে কিন্তু আপনার গরম চলে যাবে, কিন্তু মুখটা বা নাকটা এগুলো শুকিয়ে যায়। একটা হিউমিডিফায়ার দিয়ে রাখা ভালো। আর সার্জিক্যাল ট্রিটমেন্ট একটা আছে অ্যালার্জিক রাইনাইটিসের জন্য, সেটা হলো নাকের যে মিউকোজাটা অ্যালার্জির সাথে সেনসিটিভ হয়ে গিয়ে ইচিং হচ্ছে, হাঁচি হচ্ছে, পানি ঝরাচ্ছে, সেই মিউকোজাটাকে আমরা ইলেকট্রিক কারেন্ট দিয়ে পুড়িয়ে দেই। পুড়িয়ে দেওয়ার সাথে সাথে দেখা যায় যে এই চামড়াটা যে পুড়িয়ে দিলাম সেটা ছিল শুরুতে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, একটা এপিথেলিয়াল প্যাটার্ন না হলো এরকম। যখন নতুন করে একটা এপিথেলিয়াম হয় সেটা হয় স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, আমাদের এই চামড়ার মতো। তো সেই ক্ষেত্রে এটার সেন্সিটিভিটি কমে যায়, মানুষ ভালো থাকে, 2-4-5 বছর ভালো থাকে। আবার যারা দুর্ভাগা তারা ভালো নাও হতে পারে। তো বাট নিয়ম কানুন মেনে চলে একটা নেজাল স্প্রে সাথে একটা অ্যান্টি অ্যালার্জিক। আর আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি খুব কম দামি অ্যালার্জিক ট্যাবলেটগুলা, যেমন ক্লোরফেনিরামাইন মেলিয়েট, প্রোমিথাজিন হাইড্রোক্লোরাইড। ক্লোরফেনিরামাইন মেলিয়েট হিসাবে আগে খুব প্রচলিত একটা ওষুধ ছিল গ্লাস্কো কোম্পানির পিরিটন। এটা আমাদের বাংলাদেশে অন্যান্য কোম্পানির হিস্টাসিন আছে, হিস্টাল আছে, হিস্টালেক্স আছে, স্কয়ার কোম্পানির আছে অ্যান্টিস্টার সিরাপ। অ্যান্টিস্টার ট্যাবলেট আগে ছিল, ইদানিং কেন জানি ওটা ওনারা মার্কেটে রাখেননি, কিন্তু সিরাপটা আছে। দিস আর অল কোয়ালিটি প্রোডাক্ট, কিন্তু এটা আপনি হয়তো 1 টাকা দিয়ে 10টা কিনতে পারবেন বা 2 টাকা দিয়ে 10টা কিনতে পারবেন, কিন্তু এটা একটা করে দিনে 2 বার খেলে যে এফেক্ট পাবেন, আপনি 14 টাকা 15 টাকা দামের যে অ্যান্টিহিস্টামিন গুলো আছে সেটা খেলে একই এফেক্টই পাবেন। কিন্তু প্রশ্ন হলো তাহলে ওইটা কেন নতুন করে আবিষ্কার হচ্ছে? ওটা নতুন করে আবিষ্কার হওয়ার পেছনে যে যুক্তিটা, ইউরোপ, আমেরিকা, এমনকি এশিয়ার বিভিন্ন দেশে, ইভেন সিঙ্গাপুরও ধরেন, ব্যাংককেও ধরেন, অলমোস্ট এভরিবডি ড্রাইভস, তারা গাড়ি চালায়, নিজের গাড়ি নিজে চালিয়ে কর্মক্ষেত্রে যায়। তো এই লেটেস্ট যে অ্যান্টিহিস্টামিন গুলো আসতেছে আমাদের দেশে,
সেগুলা লোরাটিডিন জাতীয় বলেন, তারপরে ইবাটিন জাতীয় বলেন, এগুলো অসম্ভব দামি, কিন্তু বলা হয় যে এগুলাতে ড্রাউজিনেস হয় না। কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি অ্যান্টিহিস্টামিনটা এমন একটা জিনিস যেটা ইন্ডিভিজুয়াল সাসেপ্টিবিলিটি আছে। ইভেন ইবাটিন খেয়েও অনেকের মানে ঘুমে পড়ে যায়। লরাটিন যে ওষুধটা আছে, ক্লারিটাইন নামে বিদেশে পাওয়া যায়, আমাদের দেশে লরাটিন আছে, লরাটিন অ্যাপটি আছে, লরাটিডিন আছে, বা এই যে এই প্রোডাক্টটা যেটা আছে সেটা খেয়েও মানুষ ঘুমায়। তো এটা একটা ইন্ডিভিজুয়াল সাসেপ্টিবিলিটি আছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি রোগীর চিকিৎসা ব্যথা কমানোর জন্য ও স্প্রেয়ের সাথে কম দামি একটা অ্যান্টিহিস্টামিনই ভালো, কারণ আমাদের দেশে তো আর সবাই গাড়ি চালায় না, বা সবাই কারখানাতে কাজ করে না যে কারখানাতে অ্যাক্সিডেন্ট হয়ে হাত কেটে যাবে এটা সেটা। সো দিস ইজ রিগার্ডিং অ্যালার্জিক রাইনাইটিস। তবে আজকালকে অনেকে আবার যে এটাও করেন, অ্যালার্জিক রাইনাইটিস যখন আমি ইলেকট্রিক হিট দিই বা ডায়াথার্মিক কোয়াগুলেশন করি, তখন দেখা যায় যে ওই নাকের মাংসটা যেটা ফুলে গিয়ে নাকটা বন্ধ করে দিত, সেটাও পুড়ে যাওয়ার জন্য শ্রিঙ্ক করে একটু ছোট হয়ে যায়। তো দুইটা বেনিফিটই পাওয়া যায়। এখন অনেকে আরো বেশি সফিস্টিকেটেড অপারেশন করেন, ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করেন। বাট একটা কথা খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা অপারেশনের কিন্তু একটা সাইড এফেক্ট আছে, আর সাইড এফেক্ট না থাকলেও একটা মরবিডিটি আছে। আবার অপারেশনে শুধু অপারেশনের জন্য রোগী মারা যায় না, অপারেশনে কিন্তু অ্যানেস্থেসিয়ার জন্য রোগী মারা যেতে পারে, পোস্ট অপারেটিভ রুমে পোস্ট অপারেটিভ কেয়ার ভালো না হলে রোগী মারা যেতে পারে, এবং প্রি অপারেটিভ আমার জীবনে ঘটেছে এরকম ঘটনা। আমি যখন চিটাগং মেডিকেল কলেজে, আমি তখন রেজিস্ট্রার বা আরএস রেজিস্ট্রার, তখন একজন ব্যাংকের একটা কর্মকর্তা, ওনার বাড়ি ছিল ফেনীতে, তো উনাকে প্রি অপারেটিভ চেক আপের জন্য মেডিসিনের এক প্রফেসরের কাছে আমরা পাঠাচ্ছিলাম, অ্যানেস্থেসিয়া আনফিট বলেছিল। তো মেডিসিনের প্রফেসরের কাছে পাঠালাম, হুইল চেয়ারে করে গেল। হুইল চেয়ারে করে আসার সময় যে ইএনটি ওয়ার্ডের পাশেই ছিল আই ওয়ার্ডের সামনে সে মেসিভ হার্ট অ্যাটাকে মরে গেল। তো সুতরাং অপারেশনের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডিসিশন শুড বি অন 100 না হলেও 80 to 90% বেনিফিট রোগীকে দেওয়া যাবে, সেটা জেনে তারপরে অপারেশন অ্যাডভাইস করা উচিত। আরেকটা জিনিস হলো, অপারেশন অ্যাডভাইস করার সময় মনে রাখতে হবে একটা কথাই, যে এই 10 বছরের বাচ্চাটাকে যে আমি বললাম এই অপারেশনটা করতে হবে, আমার নাতনি যে 10 বছরের আছে তাকে যদি আমি দেখতাম, আমি কি এটা বলতাম কিনা? তাতে করে হয় কি, আমাদের এটা রেশনাল হয়ে যায়, যে একটা যৌক্তিক একটা ইন্ডিকেশন হয় যে এটা সত্যি করা দরকার, করলে আমার বাচ্চাটা ভালো থাকবে। সো থ্যাংক ইউ। জি ধন্যবাদ স্যার। জি না স্যার, আমি আছি স্যার। জি স্যার, আরেকটা জিনিস হচ্ছে স্যার, অনেকেই এই অ্যালার্জিক রাইনাইটিসের জন্য দেখা যায় যে দীর্ঘদিন ধরে নেজাল ড্রপ ব্যবহার করে, হয়তো বা ডাক্তারের পরামর্শ ছাড়াই করছে। তো স্যার আসলে দীর্ঘদিন কি এই নেজাল ড্রপ গুলো ব্যবহার করা ঠিক কিনা? যেমন স্যার অ্যান্টাজলের উপর অনেকেই ডিপেন্ডেন্ট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে যদি কিছু এখানে অ্যালার্জিক রাইনাইটিসে তো অ্যান্টাজল কাজ করে না গো। অ্যালার্জিক রাইনাইটিসেও নাক বন্ধ হয়, এমনিতে সিম্পল হাইপারট্রফিড ইনফেরিয়র টার্বিনেট হয়েও নাক বন্ধ হয়। অ্যান্টাজলটা দিলে হয় কি, নাকটা ইমিডিয়েটলি খুলে যায়। অ্যান্টাজল মিনস জাইলোমেটাজোলিন, হাইড্রোক্লোরাইড আর অক্সিমেটাজোলিন, যেটাই হোক। কিন্তু এটা আবার রিবাউন্ড কনজেশন করে, এটা যেরকম তাড়াতাড়ি খুলে দেয়, আবার কয়েক ঘন্টা পরে আবার এটা কনজেস্টেড হয়ে যায়। এতে করে হয় কি, অনেক রোগীরা আছে এটা পকেটে নিয়েই ঘুরে, অনেকে বালিশের নিচে রেখে দেয়, রাত্রে ঘুমের মধ্যে নাকে এটা দেওয়া শুরু করে। তো যখনই বন্ধ হয় তখনই দেয়, যখনই বন্ধ হয় তখনই দেয়। তো এটাতে একটা বিশাল সাইড এফেক্ট হলো, এটা রিবাউন্ড কনজেশন। একটা স্টেজে যে শুরুতে হয়তো তুমি দিনে 2 বার দিলে ভালো আছো, কিন্তু পরে দেখা যাবে যে তোমার সবচেয়ে যে ক্ষতিটা হলো, প্রথম হয়তো দিনে 2 বার দিয়েছো, 1 সপ্তাহ পরে দিনে 3 বার, 1 মাস পরে দিনে 4 বার, 6 মাস পরে দেখা গেল দিনে 6 বার দেওয়া শুরু করেছে। এতে করে নাকের যে রিবাউন্ড কনজেশনটা হয়, সে কনজেশনের জন্য নাক ফেটে গিয়ে অনেক সময় নাকের মিউকুজা ইনজিউর হয়ে অনেক সময় রক্ত পড়তে পারে।
তো এটা কোনোদিনও দেওয়া উচিত না। কিন্তু ওই যে অ্যাভাস্প্রে জাতীয় যে স্প্রেগুলা, সেখানে মিনিমাম ডোজ অফ স্টেরয়েড থাকে। সে মিনিমাম ডোজ অফ স্টেরয়েড নাকের থেকে যেটা অ্যাবজর্ব হয় সেটা সিস্টেমিক এমন কোনো ক্ষতি করে না। তবে সেটা আমি 2 মাস দিয়ে ভালো আছি, আচ্ছা বন্ধ করে রাখলাম, আবার যদি হয় আবার দিলাম। আর এটা একেবারে রুটিনলি হয়তো শুরুতে দিনে 3 বার দিলাম, তারপরে আমরা এটা আস্তে আস্তে কমিয়ে দিতে পারি। তো এটাতে দেওয়া হয়। তবে অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ যেমন পিরিটন, হিস্টাসিন, হিস্টালেক্স, লোরাটিডিন, এই ওষুধগুলা কিন্তু দে আর কম্পেটিবল টু দা হিউম্যান বিং। এগুলাতে তেমন একটা সাইড এফেক্ট হয় না। মানে ক্লোরফেনিরামাইন মেলিয়েটটা একটু তোমার করে ড্রাউজি করে, তো ড্রাউজি আমরা রাত্রিবেলা খেলাম তাইলে হলো। আর আরেকটা জিনিস আমি যেটা বলছিলাম যে এই যে অ্যান্টি অ্যালার্জিক ড্রাগগুলা, সেগুলা সাধারণত আমাদেরকে প্রেগন্যান্সিতে ইউজ করার সময় খুব সতর্ক থাকতে হবে, দেখে নিতে হবে যে এটা প্রেগন্যান্সিতে সেফ কি না। প্রেগন্যান্সিতে আমরা কিন্তু ম্যাভহাইড্রোলিন, যেটা ইনসিডেল নামে আগে যেটা পাওয়া যেত, সেই ওষুধটা কিন্তু প্রেগন্যান্সিতে সেফ। বাকি সবগুলোর ব্যাপারে সন্দেহ থেকে গেছে। জি, ধন্যবাদ স্যার। দর্শক আপনারা আমাদেরকে অনেকেই প্রশ্ন করছেন, আসলে সবার প্রশ্ন কিন্তু এভাবে ইন্ডিভিজুয়ালি নেওয়া যাবে না, কিন্তু তারপর আমি কিন্তু আপনাদের সবার প্রশ্ন করছি এবং আমি স্যারকে কিন্তু আপনাদের সবার পক্ষ থেকে সেই প্রশ্নগুলোই করব এবং আমি আশা করছি আপনারা ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন। তো স্যার, সবার প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু আছে আপনার কাছে, যে এই করোনা পরিস্থিতিতে আপনি চেম্বার করছেন না, কবে আপনি চেম্বারে ফিরে যাবেন? আপনার অনেক রোগীরা আজকের এই অনুষ্ঠানটি দেখছে। না, যেমন আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম যে 1 সেপ্টেম্বর থেকে, মানে আগামী পরশু দিন থেকে বসবো, কিন্তু কুরবানির পরে গ্রামগঞ্জের দিকে পরিবেশটা একটু খারাপ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আরো একটু সময় নেব। আর এখন চেম্বার থেকে যেহেতু আমাকেও প্রচন্ড ভাবে টেলিফোন করে, অসংখ্য টেলিফোন আমাকে ধরতে হয়, এখন ওই অনলাইনে চেম্বারে আমার একজন জুনিয়র, 2-3জন জুনিয়র থাকবে, তারা রোগীটা দেখে আমার সাথে রোগীকে কানেক্ট করে দেবে। ওইরকম ভাবে হয়তো রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ইনিশিয়ালি যত কম সংখ্যক রোগী দেখবো আর কি, দেখে দেবো, মানে অ্যাডভাইস দেবো। দেখবো বললে এটা অন্যায় করা হবে। আর সবচেয়ে বড় কথা হলো নাক কান গলার রোগী কিন্তু না দেখে কিছু করা যায় না। আমি রোগী যত ভালোভাবে হিস্ট্রি দেখ না কেন, আমাকে কানে ব্যথা বললো একটা রোগী, কিন্তু দেখা গেল কান খুঁজে আমি কিছুই পেলাম না, কিন্তু তার গলায় একটা ক্যান্সার ছিল, জিহ্বাতে একটা ক্যান্সার ছিল, তার রেট্রোমুলার দাঁতের পেছনে একটা ক্যান্সার ছিল, নাকের পেছনে একটা ক্যান্সার, সে ক্যান্সারের জন্য রেডিয়েশন হচ্ছে কানে ব্যথাটা। তো সুতরাং আমি যদি একটা রোগী কানে ব্যথার জন্য শুধু কানটা দেখি, আমি কিন্তু ডায়াগনোসিসটা মিস করব। আমাকে নাকটা দেখতে হবে, নাকের পেছনের অংশ দেখতে হবে, হা করে জিহ্বা থেকে শুরু করে দাঁত থেকে শুরু করে সব দেখতে হবে, তারপরে আমি কানে যাব। আর একটা নাক কান গলার রোগীদের কিন্তু একটা কমন জিনিস হলো, আমাকে গলায় হাত দিয়ে দেখতেই হবে কোথাও কোনো লিম্ফ নোড আছে কিনা। দ্যাট ইন্ডিকেটস এ ভেরি ব্যাড থিং। তো সুতরাং সেই জন্য আমি চিন্তা করছি যে আমি ফাঁকি দিয়ে দেখতে পারবো না, আমাকে নাক দেখতেই হবে, হা করে মুখ দেখতেই হবে, তারপরে আমি আমার ডায়াগনোসিস করতে পারবো। তো সেজন্য বসছি না, বসে হয়তো আমি শুধু কানটা দেখলাম, দেখে ছেড়ে দিলাম, এটা কিন্তু হয় না। তো বসবো, পরিবেশটা একটু ভালো হলেই বসবো। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আমাদেরকে আসলে অনেক দর্শকরা আরেকটা প্রশ্ন করছে যে নাক বন্ধ থাকে, কেউ হয়তো বা বলছে বিভিন্ন বয়সে যে এক সাইডে নাক বন্ধ থাকে, আবার কেউ বলছে 2 সাইডেই নাকটা প্রায় সময় বন্ধ হয়ে যায়, এবং নেজাল পলিপ, এই বিষয়গুলো নিয়ে স্যার জানতে চাইছে, তো আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতেন। আচ্ছা, এখন ওই যে ইউনিল্যাটারাল অর্থাৎ একদিকের নাক বন্ধ অথবা বাইল্যাটারাল দুই দিকের নাক বন্ধ, এখানে কিন্তু প্রথম যে জিনিসটা হয়, আমি যদি টিন এজের থেকে শুরু করি উপরের দিকে যাই, তখন দেখা যাবে যে নাকের হাড্ডিটা, যেটাকে আমরা নেজাল সেপ্টাম বলি, সেটা কোনো বাঁকা কিনা। একেবারে ইউনিভার্সালি সবাই নাকের হাড্ডিটা, মাঝের সেপ্টামটা কিছু না কিছু বাঁকা, তবে সেটা সিমটম প্রডিউস করে কিনা অথবা গ্রস বাঁকা কিনা। যদি গ্রস বাঁকা হয়, সেই ক্ষেত্রে
আমরা দেখব যে এটা কারেক্ট করলে, তার সুজু করে দিলে তার নাক দুইটা সমপরিমাণ খুলবে কিনা। যেমন আর্মিতে আপনার যে কোনো অফিসার র্যাঙ্কে বা সিপাহী র্যাঙ্কে যখন নেওয়া হয়, তখন যদি তাদের এরকম নাকের হাড্ডি গ্রসলি বাঁকা থাকে, সেটা কিন্তু আর্মিতে ঢুকার আগেই টেম্পোরারি আনফিট করে এটাকে সোজা করে নেওয়া হয়, মানে যে কোনো কাউকে দিয়ে অপারেশন করে নেওয়া হয়। কারণ সেখানে যে পরিমাণ ফিজিক্যাল এক্সারসাইজ করতে হয়, তাতে করে দেখা যায় পরে এটার জন্য সে মুখ দিয়ে শ্বাস নিয়ে হি বিকামস মোর টায়ার্ড, বাট আর্লি টায়ার্ডনেসটা তার হয়ে যায় দেন দ্যাট অফ হিজ আদার কলিগস অর বেস্টমেট যারা ট্রেনিরা আছে। তো এটা একটা। আরেকটা হলো একদিকে নাক বন্ধ, সেটা নাকের পলিপ দুই রকমের হয়। একটা নাক যদি বন্ধ হয় এবং নাক দেখে যদি আমরা দেখি নাকের ভিতরে কিছু একটা জিনিস অকুপাই হয়ে আছে বা একটু ট্রান্সপারেন্ট একটা কোনো জিনিস দেখা যাচ্ছে, তো সেটাকে ধরে নিতে হবে যে নাকের একদিক থেকে বন্ধ থাকলে অ্যান্ট্রোকোয়ানাল পলিপ, আর দুইটা নাকই যদি বন্ধ থাকে, নাকের হাড্ডিও সোজা আছে, সেই ক্ষেত্রে ধরে নিতে হবে যে ইথময়েডাল পলিপ। আর ছোট বাচ্চাদের নাকের পেছনে একটা এডিনয়েড আছে, টনসিলার টিস্যু বা লিম্ফয়েড টিস্যু, সেটা যদি বড় হয়ে যায়, এবং সেটা বাচ্চাদের কিন্তু বড় থাকে, এবং বড় থাকে আমরা অনেক সময় ওষুধ দিলে পরে দেখা যায় যে ভালো হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো যদি ওইটার জন্য বাচ্চার আরো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়, যেমন দাঁত উঁচু হয়ে যাচ্ছে, রাত্রে হা করে শ্বাস নিচ্ছে, মাঝে মাঝে কানের ইনফেকশন হচ্ছে, অথবা ঘুমের মধ্যে ছাট করে লাফ দিয়ে উঠে বসে যাচ্ছে, এরকম জিনিসগুলা যদি হয়, অথবা ফিডার খাওয়ার সময় দেখা যায় একটু পর পরে ফিডারটা মুখ থেকে বের করে দিচ্ছে, অথবা মায়ের বুকের দুধ খাওয়ার সময় দেখা যায় যে নিপলটাকে দুই একটা সাক করে আবার ছেড়ে দিচ্ছে, তাহলে সেই সব ক্ষেত্রে আমরা কিছু কনজারভেটিভ ট্রিটমেন্ট দেই। নাকে একটু ডিকনজেস্টেন্ট দেই, মুখে একটা অ্যান্টিবায়োটিক দেই, আবার একটু অ্যান্টি অ্যালার্জিক ওষুধও দেই। আমাদের উদ্দেশ্য হলো এডিনয়েডের সাইজটা ছোট করা, মানে ডিকনজেস্টেন্ট দিয়ে। অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো ইনফেকশন থাকলে ইনফেকশনটা কমিয়ে দেওয়া, আর অ্যান্টি অ্যালার্জিক দিয়ে তার সিক্রিশনটা কমিয়ে দেওয়া। ওই তিনটা যদি সাকসেসফুলি করা যায়, দেখা যায় যে অপারেশন ছাড়া ভালো হয়ে যায়। তবে সাধারণত 2-2.5 বছরের পর থেকে 11 বছর পর্যন্ত এডিনয়েড বাচ্চাদেরকে কষ্ট দেয়। আবার অনেকে একবার দুবার ওষুধ খাওয়ার পরে ভালো হয়ে যায়, যদি প্রপার হাইজিনিক কন্ডিশনটা মেনটেন করা হয়, অর্থাৎ মানে বাথরুমে যে ঘন্টার পর ঘন্টা পানি নিয়ে পড়ে না থাকলো বাচ্চাটা, তারপরে চুল ভিজা রাখে, এই জিনিসগুলো আগে যেটা অ্যালার্জির জন্য বলেছিলাম সেগুলো হলে হয়। তবে এটা খুব ছোট অপারেশন, দ্যাট ক্যান বি ডান উইথ প্রিকশন। অত্যন্ত সতর্কতা নিয়ে করতে হবে, কারণ ব্রিটিশ আমাদের যে টেক্সট বই আমরা পড়ি স্কট ব্রাউনের, সেখানে কিন্তু তাদের তো যেহেতু মেডিকেল অডিট আছে, অর্থাৎ মেডিকেল স্ট্যাটিস্টিক্স মেডিকেল অডিট আছে, সেখানে দেখা গেছে যে টনসিল এবং এডিনয়েড অপারেশনের পরে প্রতি বছর ওদের মতো দেশে 8-10টা বাচ্চা মারা যায়। সো এইসব ক্ষেত্রে কিন্তু প্রচন্ড ভাবে কেয়ার নিতে হবে, এবং সেটা শুধু সার্জন না, সেখানে সার্জন, অ্যানেস্থেটিস্ট, এট দ্য সেম টাইম পোস্ট অপারেটিভ সিস্টার্স, পোস্ট অপারেটিভ ডক্টরস, পোস্ট অপারেটিভ ওয়ার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আপনি নাকের রক্ত অপারেশন করার পর রক্ত বন্ধ করে দিয়ে আসলেন, কিছুক্ষণ পরে বাচ্চারা চিৎকার করার জন্য হয়তো নাক দিয়ে রক্ত পড়া আবার শুরু হলো, এবং সে যেহেতু বলতে পারছে না, একটু ঘুম ঘুম ভাব আছে, সে কিন্তু এই রক্তগুলা গিলতে থাকে। যখন দেখা যাচ্ছে যে পালস প্রচন্ড বেড়ে যাচ্ছে, তারপরে পেট ফুলে যাচ্ছে, বাচ্চা মনে হচ্ছে যেন পালসের যে ভলিউমটা ফিবল হয়ে যাচ্ছে, তখন আমরা যখন ডায়াগনোসিস করি তখন কিন্তু সময় অনেক চলে যায়। সুতরাং পোস্ট অপারেটিভ রুমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইএনটি সার্জনস। ধন্যবাদ স্যার। স্যার, নাকের পলিপের ব্যাপারে স্যার আরেকটা কনফিউশন ক্রিয়েট করে রোগীদের মধ্যে, যে আসলে এটা কি পলিপ নাকি হাইপারট্রফাইড ইনফেরিয়র টার্বিনেট। তো স্যার, এই বিষয়টা নিয়ে কিন্তু সবার মধ্যে একটা কনফিউশন থাকে, এবং ডাক্তারের কাছেও হয়তো বা এসে তারা সঠিকভাবে ইনফরমেশনটা দিতে পারে না। এটা কিন্তু কনফিউশন না, এটা মানে রোগীদের ভাষায় কনফার্ম হইয়া চলে আসে। ওই যে এইভাবে আয়নার সামনে দাঁড়িয়ে নাকটা উঠে দেখে যে দুই দিকে দুইটা বড় মাংস আছে, তো এটা দেখা পলিপ মনে করে,
অথবা গ্রামে অন্য কোনো লোক বা কুয়াকরা বলে দেয় এটা পলিফ, উনি আয়সা বলে স্যার আমার নাকে পলিফ আছে, আমার নাকটা অপারেশন করে দেন। তাকে বোঝাতে হবে যে এটা পলিফ না, এটা আল্লাহর দেওয়া। প্রত্যেকটা নাকে 3টা শেলফ আছে, আমরা বলি বুক শেলফের মতো। নিচেরটা সবচেয়ে বড়, এটা ইনফেরিয়র টার্বিনেট, তারপরে একটা মিডল টার্বিনেট, তারপরে হলো সুপিরিয়র টার্বিনেট। আর প্রত্যেকটা টার্বিনেটের নিচে যে স্পেসটা আছে সেটাকে আমরা বলি সুপিরিয়র মিয়েটাস, মিডল মিয়েটাস, ইনফেরিয়র মিয়েটাস। এবং এই প্রত্যেকটা মিয়েটাসে কিন্তু আমাদের সাইনাস, নাজোলেক্রিমাল ডাক্ট এগুলি আসে ওপেন করে। অর্থাৎ আমাদের চোখের পানি যে নাকে আসে সেটা কিন্তু ওই টার্বিনেটের নিচ দিয়ে আসে, এটা ডাক্ট দিয়ে আসে। তো এই জিনিসটা তাকে বুঝিয়ে দিতে হবে যে এটা আল্লাহর দেওয়া একটা মাংস, এটা কাটার কিছু নেই। আপনি একটু কয়েকটা দিন অ্যান্টি অ্যালার্জিক বা ডিকনজেশন দিয়ে দেখেন, ভালো না হলে পরে আমরা হয়তো বা সেটাকে পার্শিয়ালি সাইজটা ছোট করে দিতে পারি ইলেকট্রিক কারেন্ট দিয়ে পুরাইয়ে, অথবা পার্শিয়াল টার্বিনেক্টমি করে, অথবা সাবমিউকুজাল ডায়াথার্মি করে, যে কোনো একটা করে কমিয়ে দেওয়া যায়। তো বাট the patient must be explained that this is not polyp. Polyp is a pathology. আর hypertrophied inferior turbinates, this is a pathology, but the normal structureটা একটু বড় হয়েছে, হাইপারট্রফি হয়েছে। এই রোগীকে এটা বুঝিয়ে দিতে হবে। জি, ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমাদেরকে অনেকেই প্রশ্ন করছে যে রাতে ঘুমাতে গেলে আসলে নাক ডাকতে হয়, এবং আসলে নাক ডাকার সমস্যাটা কিন্তু স্যার যাদের নাক বন্ধ থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি দেখা যায়। তাহলে স্যার এটা থেকে কি পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আছে কিনা? এখন নাক ডাকাটা কিন্তু এটা বয়স ভেদে অনেক কারণে হতে পারে। আমার মতো বয়সের একটা লোক, অথবা আপনি ধরে নেন যে আমি কিন্তু 60 ঊর্ধ্ব, তো সুতরাং আমার মতো বয়সের একটা লোক অথবা 30 ঊর্ধ্ব বয়সের কোনো একটা লোক যদি সে পুরুষ বা মহিলা প্রচন্ড নাক ডাকে, তাহলে প্রথমেই দেখতে হবে তার লোকাল কোনো অবস্ট্রাকশন আছে কিনা নাকের ভিতরে, নাকের পিছনে, অথবা অনেকের এই যে ফেসিয়াল যে ডেভেলপমেন্টটা আমাদের হয়, ম্যান্ডিবলটা যদি একটু রিসেসড হয় বা শর্ট হয় তাহলে এটা হতে পারে। অনেক সময় আমাদের প্যালেট বা টাকরা আমরাকে যেটা বলি সেটা যদি অ্যাবনর্মাল হয় তাতে হতে পারে। তবে কমন একটা জিনিস কিন্তু আমরা ভুলে যাই, সেই জিনিসটা হলো যাদের অবেসিটি আছে, যারা হাইট এবং ওয়েটের ডিসপ্রপোর্শনেট, তাদের কিন্তু এটা বেশি হয়। আমি ব্যক্তিগতভাবে বলবো যে ছোট বাচ্চাদের যেরকম এডিনয়েডের জন্য নাক ডাকে, তো সেখানে এডিনয়েড আমি ফেলে দিলাম, বাচ্চা ভালো হয়ে গেল, বা ওষুধ দিলাম, এডিনয়েডের সাইজ ছোট হয়ে গেলে ভালো হয়ে গেল। কিন্তু আমাদের বয়সে যেটা হয়, obesity is the most important cause। এবং আপনারা জানেন যে আমেরিকার মতো আপনারা সেটাকে সিভিলাইজড বলেন বা রিচ কান্ট্রি বলেন বা যেটাই বলেন না কেন, এক একজন এটাকে এক একভাবে বিশ্লেষণ করবে, কিন্তু যে জিনিসটা সেটা হলো এই obesity is the most important cause for snoring। এবং সেখানে কিন্তু অনেক বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং কম্পেনসেশন দিয়ে তাও বিচ্ছেদ করতে হয় ফর দিস স্নোরিং, কারণ আপনার কোনো অধিকার নাই আপনার স্ত্রীর ঘুমটা নষ্ট করে দেওয়ার, তো সেটা হয়। তো সেই ক্ষেত্রে কারণটা বাইর করতে হবে। তবে আমাদের মতো বয়স বা 30 ঊর্ধ্ব কারো যদি সেটা হয়, যদি এখানে অ্যানাটমিক্যাল কোনো অ্যাবনর্মালিটি না থাকে, নাকের ভিতরে কোনো অবস্ট্রাকশন বা প্যাথোলজি না থাকে, সেই ক্ষেত্রে আমরা কিছু অ্যাডভাইস করি যে ধরেন আপনার 5 ফিট 4 ইঞ্চি, সেই ক্ষেত্রে আপনার ওজন অপটিমাম হওয়া উচিত 60 বা 62 কেজি। তো 5 ফিট 6 ইঞ্চিতে 66 কেজি, বা 5 ফুট 8 ইঞ্চি 5 ফুট 9 ইঞ্চিতে 70, তার উপরে কখনো যাওয়া উচিত না। তো এবং 70 থেকে 72 কেজি, দ্যাট শুড বি দ্য আইডিয়াল ওয়েট ফর এ টল ম্যান। তো এখন তার চেয়েও যদি বেশি ওজন থাকে, সেক্ষেত্রে ওজনটা কমিয়ে ফেললে একদম স্ট্রেট ওয়ে বলে দেন যে আপনার 20 কেজি ওজন বেশি আছে অ্যাকর্ডিং টু হাইট অ্যান্ড ওয়েট প্রপোর্শন, আপনি 20 কেজি কমিয়ে ফেলেন। তাতে সে নিজে তার অন্যান্য যে অবেসিটির জন্য যে অসুখগুলো আছে সেগুলোর থেকেও পরিত্রাণ পাবে, নাক ডাকানিও বন্ধ হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো এই ঘাটটা ছোট কিনা। এটা
এটা ছোট হলেও অনেক সময় হয়। তো সেই ক্ষেত্রে আমরা পিলো আছে কতগুলা, সেই পিলো ব্যবহার করতে বলি। আবার অনেক সময় আমরা বলি যে পাশ ফিরে ঘুমাবেন, মানে পিঠের উপরে না ঘুমিয়ে পাশ ফিরে ঘুমালে দেখা যায় অ্যাটলিস্ট একটা নাক খুলে যায়। আর পাশ ফিরে যখন আপনি ঘুমাবেন তখন জিহ্বাটা উল্টাইয়া পড়ে না, কারণ অনেক সময় যারা নাক ডাকে তারা কিন্তু যে শুধু পাশের লোক মনে করে সে কত শান্তির ঘুম ঘুমাচ্ছে, আসলে তার অক্সিজেন কিন্তু শরীরে খুব কম যাচ্ছে। এবং নাক ডাকার কারণে অনেক সময় দেখা যায় এরকম করার জন্য নাকের মানে জিহ্বাটা কিন্তু উল্টো দিকে চলে যায়, উল্টো দিকে যে এয়ার সাফোকেশন হয়ে অনেক সময় তারা হঠাৎ করে ঘুম থেকে ছটফট করে উঠে জানালার দিকে চলে যায়, জানালা খুলে যায়, ইত্যাদি ইত্যাদি। তো এইসব কেসে একটা সার্জারিও আছে, সেটা আমরা UPPP ইবুলোপ্যালাটোফেরিঙ্গোপ্লাস্টি আমরা করি। কিন্তু ওই অপারেশন করে আপনি পাবেন না, বেনিফিট পাবেন না যদি আপনি ওজনটা না কমান। ওজনটা কমাতেই হবে। জি, ধন্যবাদ স্যার। অ্যাডভান্টেজ অনেক। স্যার আরো প্রশ্ন আসছে স্যার, তার মধ্যে একটা আমি একটু আপনার কাছে জানতে চাই যে নাকের মাংস বেড়ে যাওয়ার আমরা আলোচনা করেছি, কিন্তু নাকের হাড় যখন বেঁকে যায় সেই ক্ষেত্রে কি সবসময় সার্জারির প্রয়োজন হয় কিনা, অনেকে এই প্রশ্নটা করছে। এবং স্যার বয়সের ভিত্তিতে কোনো ট্রিটমেন্ট প্রসিজারের কোনো লিমিটেশনস আছে কিনা সেটাও জানতে চাইছি। এখানে আমি কিন্তু শুরুতে একবার বলেছিলাম নাকের হাড় বাঁকা হওয়ার জন্য তার কষ্ট হচ্ছে কিনা, এবং সেই কষ্টটুকু কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে ওষুধ দিয়ে ভালো ফিল করছে কিনা। আমি কিন্তু বলেছি যে সেনাবাহিনীতে লোক নেওয়ার সময় এরা কিন্তু গ্রস বাঁকা না হলেও বলে নেয় যে অপারেশন করে নাকটা সোজা করে নেওয়ার জন্য, কারণ ফিজিক্যাল এক্সারসাইজের সময় মুখ দিয়ে শ্বাস নিলে সে টায়ার্ড হয়ে যাবে আর্লিয়ার দেন দ্যাট অফ আদার্স। এটা অ্যাবসলিউটলি ডিপেন্ড করে রোগীর কমপ্লেন এবং ডাক্তারের ক্লিনিক্যাল এক্সামিনেশনের উপরে। এবং আবার ওই একটা কথাই আমি বলবো যে নাকের অপারেশনের পরে কিন্তু আমরা নাকে একটা প্যাক দেই ফর হেমোস্টেসিস, ব্লিডিং বন্ধ করার জন্য। তার মানে ওই 24 ঘন্টা যদি আমরা ওইটা রাখি, 24 ঘন্টা রোগীটা কিন্তু মুখ দিয়ে শ্বাস নেয়, এবং মুখ দিয়ে শ্বাস নেওয়ার সময় তার জিহ্বা আবার উল্টিয়ে পড়ে যায় কিনা বা কনসিল্ড কোনো ব্লিডিং হচ্ছে কিনা সেগুলি কিন্তু খেয়াল রাখতে হয়। তবে এটা অ্যাবসলিউটলি ডিপেন্ড করবে নাকের হাড্ডি বাঁকার জন্য যে রোগীর কষ্ট এবং ডাক্তারের ডিসিশন, অর্থাৎ ডাক্তারের যে ক্লিনিক্যাল ডিসিশন, সেই দুটার উপরে ভিত্তি করে। জি, ধন্যবাদ স্যার। স্যার আসলে নাক দিয়ে রক্ত পড়ার যে সমস্যাটা থাকে, এপিস্টেক্সিস যেটাকে আপনারা বলছেন, তো এটা আসলে হওয়ার কারণটা কি, বা এটা হলে আসলে কি করা উচিত, ঘরোয়া কোনো পদ্ধতি আছে কিনা এই নাক দিয়ে রক্ত পড়াকে বন্ধ করার ক্ষেত্রে? এটা বয়স ভেদে এক একটা কারণ হতে পারে। যেমন ছোট বাচ্চাদের মানে ইউ রেয়ারলি সি এ ফ্যামিলি যে বলবে না যে আমার ছোটবেলায় নাক দিয়ে রক্ত পড়েছে, এবং অনেক মারাই বলবে আমার 5টা বাচ্চা ছিল, 5টারই ছোটবেলায় নাক দিয়ে রক্ত পড়তো, ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলছে অপারেশন করতে, আমি কিছুই করি না, বড় হয়ে ভালো হয়ে গেছে। এটা হয় সাধারণত ছোট বাচ্চাদের নেজাল হাইজিন যেটা, সেটা হলো একটু সর্দি হলো নাক ঝাড়ার কোনো টেকনিক তারা জানে না। নাম্বার 2, নাক যখন মা বা অন্য কেউ মুছে দেয় তখন খুব জোরে ফ্যাত ফ্যাত করতে বলে। আবার কোনো বাচ্চা আছে একটু সুরসুর হলে নাকের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে খুঁচানো শুরু করে। আমি তো শুরুতে বলেছিলাম যে আমাদের নাকের একদম সম্মুখভাবে যে পার্টিশনটা আছে, পর্দাটা আছে, সেপ্টামটা আছে, তার একটা এরিয়া আছে যেটাকে মানে অনেকগুলা রক্ত শিরার সংযোগস্থল, যাকে আমরা প্লেক্সাস বলি বা কিসেলবার্গ প্লেক্সাস বলি, ওই লিটলস এরিয়াতে ওইটা ইজিলি অ্যাপ্রোচেবল। নাক আঙ্গুল ঢুকে দেয়, ওদের তার নখ ওই রকম কাটা থাকে না, দেখা যায় যে একটু ইনজুরি হয়, হলেই ব্লিডিংটা হয়। তো সেই ক্ষেত্রে যখনই কেউ দেখবে যে তার বাচ্চাটার নাক দিয়ে রক্ত পড়ছে, পট করে এসে ট্রটার্স মেথড, এইভাবে নাকটা চেপে ধরে মাথাটা নিচু করে বসিয়ে বলবেন যে হা করে মুখ দিয়ে শ্বাস নাও, আর রক্ত গেলে ওটা মুখ দিয়ে ফেলে দাও। 10 মিনিট ধরে রাখলে পরে রক্ত পড়া বন্ধ হয়ে যাওয়ার কথা। যদি
তার রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াতে কোনো রকমের ত্রুটি না থাকে। অর্থাৎ ব্লাড কোয়াগুলেশন ডিসঅর্ডার যদি থাকে তাহলে 10 মিনিট ধরে রাখার পরে ছেড়ে দিলে আবার হবে। আর সাধারণত যে কোনো জায়গাতে রক্তপূর্ণের চাপ দিয়ে ধরে রাখলে বডির যে মেকানিজম আছে ক্লটিং মেকানিজম দিয়ে সেটা বন্ধ হয়ে যায়। তাইলে যদি 10 মিনিট করে না হয় তাহলে তার ফুল ইনভেস্টিগেশন করে দেখতে হবে তার কোনো হেমোরেজিক ডিসঅর্ডার আছে কি না, মানে রক্তক্ষরণের ইয়ে আছে কিনা। এবং একই সাথে এরকম কিছু থাকলে মা বাবারও রক্ত পরীক্ষা করতে হবে, হয়তো হি হ্যাজ ইনহেরিটেড সামথিং ফ্রম দ্য প্যারেন্টস। এটা গেল একটা। আবার ওই যে বলেছিলাম 13, 14, 15 বছর বয়স বা 19 বছর বয়স পর্যন্ত টিন এজে জুভেনাইল অ্যানজিওফাইব্রোমা, মানে জুভেনাইল এজে এটা হয় এবং সেখানে প্রচন্ড রক্তক্ষরণ হয়। সেই ক্ষেত্রে এটাকে কোনো রকমের সেটেল করে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে, ব্লাড দিয়ে, অ্যান্টিবায়োটিক দিয়ে সেটেল করে হাসপাতালে নিয়ে একমাত্র চিকিৎসা হলো এই টিউমারের কমপ্লিট রিমুভাল, এছাড়া কোনো পথ নেই। এবং ওইরকম রক্ত দেখে যদি কেউ ভয় না পায় আর অপারেশনের কথা বললে ভয় পায়, সেই ক্ষেত্রে সেই মা বাবাদেরকে বা অভিভাবকদেরকে বোঝানো যে না, এটা আমরা অপারেশন করবই, আমি কোনো চিকিৎসা দেবই না। এবং এটা যখন বলবেন আপনি যে এটা বারবার রক্ত পড়বে, তাইলে হয়তো প্রথমবার সে না করলো, দ্বিতীয়বার রক্তের পরে কিন্তু সে বলবে যে ডাক্তার তো ঠিকই বলছে, এটা বারবার পড়তে পারে। তো এখানে একটা জিনিস হলো রিকারেন্ট এপিস্টেক্সিস, মেসিভ, এবং যখন পড়ে তখন অসম্ভব রক্তক্ষরণ হয়, যেটা স্বাভাবিকভাবে একজন চিকিৎসক হয়। তারপরে যেটা আছে নাকের ভিতরে কিছু ভাস্কুলার টিউমার হয়, পেপিলোমা হয়, রাইনোস্কোলোডিওসিস হয়, ওই জাতীয় কতগুলি অসুখ আছে, সেগুলি থেকে এটা হয়। আবার আরেকটা আমি আগেও বলেছিলাম, বাচ্চারা নাকে কিছু ফরেন বডি ঢুকিয়ে রাখলে সেগুলির থেকে হয়। তারপরে যেটা হয় মানে মধ্য বয়স বা আরো একটু বয়স হয়ে গেলে পরে যেটা ব্লাড প্রেশারের জন্য যেটা হয় প্যাথোলজিক্যাল, মানে টিউমার জাতীয় জিনিসগুলি বাদ দিলে নাকে কিন্তু অনেক ক্যান্সারও হয়, সেগুলির থেকে ওইটা হয়। তো সেগুলি বাদ দিলে হাইপারটেনশন অর্থাৎ ব্লাড প্রেশারটা কিন্তু একটা কমন কারণ এপিস্টেক্সিসের জন্য, কমন কারণ। এই 35-40 উপরে হলে আপনি প্রথমে মাথায় ওইটা আনবেন যে হয়তো তার ব্লাড প্রেশার ছিল না, বাট ইমোশনাল কোনো কারণে এজিটেশনের জন্য তার ব্লাড প্রেশারটা বেড়ে গেছে। বেড়ে গিয়েই রক্তের চাপে ব্রেইনের ভিতরে শিরাটা না ফেটে নাকের এখানে আমরা অ্যান্টেরিয়র ইথময়েডাল আর্টারি বলি, পোস্টেরিয়র ইথময়েডাল আর্টারি বলি, ওই আর্টারিটা ছিঁড়ে যায়, সেখান থেকে রক্তপাত হতে পারে। জি ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি আসলে এত সুন্দর করে সহজ ভাবে বিস্তারিত বলেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। তো স্যার আমাদের অনুষ্ঠানে এই পর্যায়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর পক্ষ থেকে কিছু বলবার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার মনি মাহমুদুর রহমান ভুইয়াকে। তিনি জেনারেল ম্যানেজার সেলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। মাহমুদুর রহমান ভুইয়া সাহেবকে আমি বলতেছি যে আমি ভাবছিলাম টপ লেভেলও বলবো, সেটা হলো যে আপনারা এখন ওই যে একটা নেজাল স্প্রে বের করতে পারেন কিনা যেটাতে পভিডন আয়োডিন থাকবে 0.37%, নরমাল স্যালাইন থাকবে, স্লাইড জাইলোমেটাজোলিন বা অক্সিমেটাজোলিন আপনাদের আছে 0.5 অথবা 1.05 অথবা 0.1%, হ্যাঁ 0.025, অল্প পরিমাণ জাইলোমেটাজোলিন দিয়ে তিনটার কম্বিনেশনে যদি একটা কিছু বের করতে পারেন। পভিডন আয়োডিন কিন্তু এখন অনেকেই বলছে যে ইট হ্যাজ গট অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশন, অ্যান্টিভাইরাল অ্যাকশন, অ্যান্টিফাঙ্গাল অ্যাকশন, অ্যান্টিপ্যারাসাইটিল অ্যাকশন। এটা বের করতে পারলে এই কোভিডের এই সিচুয়েশনে হয়তো আমরা বলতে পারতাম কাউকে এটা দেন, কিন্তু এটা কিন্তু নেই, এখনো কোথাও নেই। এটা নিয়ে আমরা থ্যাংক ইউ স্যার, এটা নিয়ে আমরা কথা বলেছি স্যার, আমি আবার কালকে যে আবার কথা বলবো এতে অবশ্যই। আর আজকে প্রোগ্রামের ব্যাপারে স্যার ধন্যবাদ। আজকে আমাদেরকে স্যার আপনার ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের স্কয়ার ফার্মাসির সৌজন্যে এবং হেলথ টিউব বিডি কে ধন্যবাদ, ডক্টর নাইমা আপনাকেও ধন্যবাদ স্যার। আর আমি শুনছিলাম আপনি এত সুন্দর করে প্রতিটা পয়েন্ট এত সুন্দর করে এক্সপ্লেন করে পেশেন্টদের জন্য বলছিলেন। আপনার মতো সিনিয়র একজন ডক্টরের কাছ থেকে সবার জন্য শোনা এটাও একটা সৌভাগ্যের ব্যাপার স্যার।
স্যার অবশ্যই ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। পেশেন্টরা অবশ্যই উপকৃত হবে আপনার কাছ থেকে কথাগুলো শুনে। আর স্যার আপনি যেটা বলছেন, আমি কালকে যে অফিসে কথা বলবো আমাদের যারা টেকনিক্যাল টিম আছে তাদের সাথে, যাতে আমার রেফারেন্স দিয়েন, আমি আরো দুই একজনকে বলেছি, কিন্তু এটা আসলে ভালোই হতো কিন্তু একটু সাইড এফেক্ট তো শিওর স্যার। পভিডন আয়োডিন, হ্যাঁ পভিডন আয়োডিন 3টা জায়গাতে ব্যবহার করা যাবে না। একটা হলো যদি প্রেগন্যান্সি থাকে, আরেকটা হলো যাদের থাইরয়েড ডিসঅর্ডার আছে, আর আরেকটা হলো আয়োডিন সেন্সিটিভিটি যদি কারো থাকে। তবে এই 3টাতেই প্রেগন্যান্সি বাদ দিয়ে বাকি 2টাতে এই ডোজের 0.37% বা 0.25 এটাতে এমন কোনো সাইড এফেক্ট হবে না। ঠিক আছে স্যার, আমি একবার শেয়ারও করেছিলাম, ওই যে বিএসএমএম না ঢাকা মেডিকেলে মনে হয় ইউজও করছে বিভিন্নরা ইন্ডিভিজুয়ালি ডক্টররা, তা আমি আবার শেয়ার করব। না এগুলি তো ক্রুড ওয়েতে হচ্ছে। আপনার স্কয়ার কোম্পানির মতো একটা কোম্পানির প্রোডাক্ট, এটা কিন্তু ক্রুড ওয়েতে হবে না। আমি তো আপনাদের দ্বিতীয় ফ্যাক্টরিটা যখন হয়, যেটা বোধহয় আমি ভুলে গেছি, পসিবলি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শাহাবুদ্দিন সাহেব ওপেন করেছিল বোধহয়। হ্যাঁ, সেটাতে আমি ওপেনিং এ ছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল যে যেই সেটআপে যেই মেকানিজমে এসব প্রোডাকশন হচ্ছে, দিস ইজ ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। তো একটু ওই হ্যাঁ এটা করা উচিত আর কি। আচ্ছা শিওরলি স্যার, শিওরলি আমি স্যার পুরো ট্রাই করবো স্যার, এটা যত দ্রুত ইয়ে করা যায়। আপনাদের এটা সাপোর্টও হবে সবার জন্য। সো থ্যাংক ইউ। জি জি ধন্যবাদ স্যার আপনাকেও। তো মিস্টার মাহমুদ আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো অনুষ্ঠানে এই পর্যায়ে স্যার আপনার কাছে একটু জানতে চাই যে বর্তমানে যেহেতু করোনা পরিস্থিতি চলছে, তো এই সময়ে আসলে সবার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা কতটা জরুরি, একজন নাক কান গলা বিশেষজ্ঞ হিসেবে যদি আপনি সবার উদ্দেশ্যে স্যার আপনার পরামর্শটা দিতেন, তাহলে মনে হয় অনেকের জন্যই উপকার হতো স্যার। এখানে স্বাস্থ্যবিধিটা কি, এটা কিন্তু এখন যারা আমরা টেলিভিশন দেখি, খবরের কাগজ দেখি, এটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। সেটা হলো আমাকে মাস্ক পরতে হবে, বারবার হাত ধুতে হবে, মানে সেফ ডিস্টেন্স মেনটেন করতে হবে, যতটুকু সম্ভব ইউ স্টে সেফলি অ্যাট হোম। আর যখন কারো সামান্যটুকু সন্দেহ হবে যে আমার সর্দি হচ্ছে, হাঁচি হচ্ছে, তার কিন্তু কোনো অবস্থাতেই ক্লাউডি প্লেসে তার যাওয়া উচিত না। আবার সদাশয় সরকার কিন্তু আপনার ঈদ বলেন, পূজা বলেন, আজকে আশুরার মিছিল বলেন, এগুলো সবই কিন্তু কন্ট্রোল করেছেন, কিন্তু আমরা কন্ট্রোল হচ্ছি না। এই একটা জায়গাতে আমি বলবো প্রত্যেকটা মানুষের, নাগরিকের কাছে আমার একটা অনুরোধ যে টেক কেয়ার অফ ইউরসেলফ। আপনি আপনার যত্ন নিন। রাষ্ট্র একা সবাই দেখভাল করতে পারে না। আমিও আমার পরিবারের দেখভাল করতে হবে, তাহলে রাষ্ট্র একটা পরিবারের হাত থেকে বেঁচে গেল। এরকম আমাদের মতো লোকরা যদি আমাদের দেখভাল করি, তাহলে কিন্তু সরকারি যে প্রশাসন যন্ত্র, সরকারি যে চিকিৎসা তার উপরেও কিন্তু চাপটা কমে যায়। আর আরেকটা আমি বলবো, আমাদের যাদের ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, হার্ট ডিজিজ আছে, ট্রান্সপ্লান্ট, অর্গান ট্রান্সপ্লান্ট আছে, এইসব রোগী যারা আছেন, তারা সামান্যটুকু ওই কোভিড সংক্রান্ত যে সিমটমগুলো আছে, যে জ্বর হলো, একটু গলা ব্যথা হলো, কাশি হলো, হঠাৎ করে গন্ধ চলে গেল, অথবা টেস্ট চলে গেল, তারপরে আপনার এই ধরনের যে কমপ্লেনগুলো আছে, সেই কমপ্লেনগুলো হলে সাথে সাথেই কিন্তু হসপিটালে চলে যাওয়া উচিত। হাসপাতালে যে পরীক্ষাটা করে প্রমাণিত হলে সাথে সাথেই কিন্তু চিকিৎসা নেওয়া উচিত। কারণ চিকিৎসার এখন যেসব মর্টালিটি হচ্ছে, এটা কিন্তু চিকিৎসাতে গাফিলতির জন্য রোগীর পক্ষ থেকে, হাসপাতালের পক্ষ থেকে না। আমরা এমন একটা স্টেজে হাসপাতালে যাচ্ছি, তখন আর করার কিছু থাকে না। অক্সিজেন স্যাচুরেশন 90 নিচে গেলেই তো যাওয়া উচিত, কিন্তু 80, 82, 83 হওয়ার পরও বাসায় অক্সিজেন দিয়ে বসে আছে। বাই দিস টাইম কিন্তু লাং ডেস্ট্রয় হচ্ছে। লাং টিস্যু এমন একটা টিস্যু দ্যাট ক্যান নেভার সার্ভাইভ উইদাউট অক্সিজেন। তো সেটা দেখতে হবে। আর এই ভাইরাসটা, এটার একটা স্পেশাল প্রেডিলেকশন আছে টুয়ার্ডস দ্য লাং টিস্যু।
তো সুতরাং আমরা এই জিনিসটা মনে রাখলেই হবে, এর বেশি আর বলার তো কিছু নাই, সবাই তো এখন সব জানে। আর লেট আস হোপ ফর দ্য ভ্যাকসিন, ওইটাতে কত পার্সেন্ট আমরা পাই, অ্যাটলিস্ট যত পার্সেন্টে পাই সেটাই কাজে লাগবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান পরামর্শগুলোর জন্য। আমি আশা করছি আমাদের দর্শকরা আজকে যারাই ছিলেন এতক্ষণ ধরে আপনার কথায় অনেক উপকৃত হয়েছেন। আপনাকেও ধন্যবাদ স্যার, এবং আমাদের সাথে মিস্টার মাহমুদ আছেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এই অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। আমার পক্ষ থেকে ডক্টর নাইমাকে বিশেষ ধন্যবাদ, ডক্টর মাহমুদ ওনাকে ধন্যবাদ। স্কয়ার এটা স্পন্সর করেছে অনলি বিকজ এটার জন্য কিন্তু তাদের বেচা বিক্রি বাড়বে না। তো টু গিভ অ্যাওয়ারনেস টু দ্য পিপল, টু ক্রিয়েট অ্যাওয়ারনেস টু দ্য পিপল, সো স্কয়ারও নিঃসন্দেহে ধন্যবাদ দাবি করতে পারে আমাদের কাছ থেকে, এবং আমরা জানানোই উচিত। আর যারা দর্শক শ্রোতারা শুনেছেন তাদের যদি কখনো কোনো প্রশ্ন থাকে, অলমোস্ট অনেকে আমার টেলিফোন জানেন, যারা তারা আমাকে টেলিফোনে কল করলে অথবা মেসেজ পাঠালে আমি জবাব দিই, এটাই আমার বক্তব্য। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে কিন্তু আমরা আলোচনা করছিলাম নাকের সাধারণ সমস্যা ও তার চিকিৎসা নিয়ে। আর আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্ড পাওয়ার্ড বাই এভাসপ্রে অ্যাডভান্সমেন্ট ইন অ্যালার্জিক রাইনাইটিস ম্যানেজমেন্ট। আমি আশা করছি আপনারা এতক্ষণ ধৈর্য ধরে যারাই আমাদের সাথে ছিলেন আমাদের আজকের অতিথির পরামর্শ অনুযায়ী চলবেন, এবং যেই সমস্যাগুলো আপনারা আমাদেরকে জানিয়েছেন সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু আমাদেরকে স্যার পুরো অনুষ্ঠান জুড়েই বলেছেন। আমি খুবই দুঃখ প্রকাশ করছি যে ইন্ডিভিজুয়ালি আপনাদের নাম বলে হয়তো প্রশ্নগুলো নিতে পারিনি, কিন্তু আপনাদের অনেকের প্রশ্নটা আমি পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে সবার উদ্দেশ্যে বলা উচিত, ঠিক সেটাই কিন্তু আমরা আজকে আলোচনা করেছি। যেভাবে আপনারা আমাদের সাথে ছিলেন ঠিক সেভাবেই আমাদের সাথে থাকবেন সব সময়কার মতো। সবার সুস্থতা কামনা করছি, সবাই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।